আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি মোহাম্মদ শাহিন কাজী, শিক্ষা ও বাস্তবতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে আমি আলোচনা করব রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলংকার এবং ছন্দ নিয়ে। বাংলা সাহিত্য বাংলা সাহিত্যে রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলংকার এবং ছন্দ নিয়ে। সাহিত্য আগে আমাদের বুঝতে হবে সাহিত্য কি। সাহিত্য হলো মানব জীবনের প্রতিচ্ছবি। সাহিত্য শব্দটা বিশ্লেষণ করলে দুটি শব্দের সমন্বয়ে সাহিত্য হয়। একটা হচ্ছে শহীদ প্লাস অন্তর্য। শহীদ শব্দের অর্থ হলো মিলন, আর অন্তর্য এটা প্রত্যয় যোগে গঠিত। এই মিলন হলো সেই মিলন যেটা হলো একজন লেখকের অন্তরের সাথে পাঠকের অন্তরের মিলন হয়, তখন তাকে বলা হয় সাহিত্য। সাহিত্য সম্পর্কে আলোচনা করতে গেলে সাহিত্যকে চারটি ভাগে ভাগ করা হয়। একটা হলো রূপ তত্ত্ব, আরেকটি হলো রস তত্ত্ব, আরেকটি হলো অলংকার, আরেকটি হলো ছন্দ। সাহিত্যকে বিশ্লেষণ করতে গেলে চারটি ভাগে ভাগ করা হয়। একটা হলো রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলংকার এবং ছন্দ। এবার আমরা জানবো যে রূপতত্ত্ব কি জিনিস। রূপতত্ত্ব হলো যে সাহিত্য কত প্রকার, সাহিত্যর ধারা উপধারা শাখা প্রশাখা নিয়ে যে তত্ত্ব আলোচনা করে সেটাই হলো এই রূপতত্ত্ব। রূপতত্ত্ব আমরা জানি যে সাহিত্য প্রধানত দুই প্রকার। একটা হলো কল্প কাহিনী, আর একটা হলো বাস্তব কাহিনী। তবে অনেকেই বলেছে না, সাহিত্য হলো তিন প্রকার। কি কি? একটা হলো গদ্য, একটি হলো পদ্য, আর আরেকটি হলো নাটক। একটি হলো গদ্য, একটি হলো পদ্য, আর একটি হলো নাটক। পদ্যকে দুইটি ভাগে ভাগ করা হয়। একটা হলো ছড়া, আর একটা হলো কবিতা। ছড়া আর কবিতা এক জিনিস নয়। ছড়া হলো যেমন একটি বিখ্যাত ছোট ছড়া আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। ছড়াটি হলো আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, একদম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাল ঢালো। এইরকম একটা কবিতা, এগুলো হচ্ছে ছড়া। আর কবিতা হলো যে বলবীর বলোন্নত মমসি শি নিহারে আমারই নত শিরইছি করে বাদ্রি বলবীর। তারপরে বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাদা দিদি কই, পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোলাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। এইগুলো হচ্ছে কবিতা। কবিতাকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ব্যক্তিনিষ্ঠ কবিতা, আর আরেকটি হলো বস্তুনিষ্ঠ কবিতা। ব্যক্তিনিষ্ঠ কবিতা এবং বস্তুনিষ্ঠ কবিতার ভিতরে আবার ভাগ রয়েছে। যেমন ব্যক্তিনিষ্ঠ কবিতার মধ্যে রয়েছে প্রেমমূলক কবিতা। যদি কোনো কবিতা প্রেম সম্পর্কে বলা হয় তাহলে সেটা প্রেমমূলক কবিতা, এটা হয় ব্যক্তিনিষ্ঠ। যেমন স্বদেশ প্রীতিমূলক অনেক কবিতা রয়েছে, দেশাত্মবোধক, দেশকে নিয়ে যেগুলো কবিতা লেখা হয় সেটাকে বলা হয় স্বদেশমূলক। অনেক কবিতা রয়েছে শোকমূলক, দুঃখ কষ্টকে প্রাধান্য দিয়ে কবিতা লেখা হয়, সেটা হলো শোকমূলক। তাছাড়াও রয়েছে সনেট জাতীয় রচনা, এগুলো কবিতা হচ্ছে ব্যক্তিবাচক। এবার আমরা আসবো বস্তুবাচক কবিতা। বস্তুবাচক কবিতার মধ্যে রয়েছে মহাকাব্য, মহাকাব্য, গাথা, তারপরে রয়েছে আহ নীতি কবিতা, লিপি কবিতা, তারপরে রয়েছে ব্যঙ্গ কবিতা। তারপরে রয়েছে ব্যঙ্গ কবিতা। আমরা দেখলাম কবিতার দুইটি ভাগ, একটা হচ্ছে ব্যক্তিনিষ্ঠ কবিতা, একটা হচ্ছে বস্তুনিষ্ঠ কবিতা। ব্যক্তিনিষ্ঠ কবিতার মধ্যে রয়েছে প্রেমমূলক কবিতা, স্বদেশপ্রীতিমূলক কবিতা, শোকমূলক কবিতা এবং সনেট জাতীয় কবিতা। বস্তুনিষ্ঠ কবিতার মধ্যে রয়েছে মহাকাব্য, গাথা, নীতি কবিতা, লিপি কবিতা এবং ব্যঙ্গ কবিতা। এবার আমরা দেখব গদ্য। গদ্যকে চারটা ভাগে ভাগ করা হয়। এক নম্বরে হলো প্রবন্ধ, দুই নম্বরে হলো নিবন্ধ,
নম্বরে হচ্ছে গল্প, নম্বরে হলো উপন্যাস। প্রবন্ধকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হলো ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ, আরেকটি হলো বস্তুনিষ্ঠ প্রবন্ধ। নিবন্ধকে আবার ৪টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রোমান্টিক, একটা হচ্ছে কমেডি, একটি হলো ট্র্যাজেডি, আর একটি হলো প্রহসন। এবার গল্প, গল্পকে ৬টি ভাগে ভাগ করা হয়। আমরা সচরাচর সাহিত্যে অনেকগুলো গল্প পড়ি। গল্পকে ৬টি ভাগে ভাগ করা হয়। ১ নম্বরে হচ্ছে সামাজিক গল্প, ২ নম্বরে হচ্ছে সাংকেতিক গল্প, ৩ নম্বর হচ্ছে অতি প্রাকৃতিক গল্প, ৪ নম্বরে হচ্ছে ঐতিহাসিক গল্প, ৫ নম্বরে হলো ৫ নম্বরে হচ্ছে বৈজ্ঞানিক গল্প এবং ৬ নম্বরে হলো ডিটেকটিভ গল্প। আমরা দেখতে পেলাম গদ্যকে প্রধানত ৪টি ভাগে ভাগ করা হয়। প্রবন্ধ, নিবন্ধ, গল্প এবং উপন্যাস। এবার আমরা দেখলাম প্রবন্ধকে ২টি ভাগে ভাগ করা হয়। একটা হলো ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ, ২ নম্বরে হলো বস্তুনিষ্ঠ প্রবন্ধ। নিবন্ধকে প্রধানত ৪টি ভাগে ভাগ করা হয়। রোমান্টিক, কমেডি, ট্র্যাজেডি এবং প্রহসন। গল্পকে ৬টি ভাগে ভাগ করা হয়। সামাজিক গল্প, সাংকেতিক গল্প, অতি প্রাকৃতিক গল্প, ঐতিহাসিক গল্প, বৈজ্ঞানিক গল্প এবং ডিটেকটিভ গল্প। এবার আমরা আসি রসতত্ত্ব কি জিনিস। রস রসতত্ত্ব, আমরা সাধারণত জানি যে রস শব্দের অর্থ হচ্ছে স্বাদ, অর্থাৎ যা আমরা আস্বাদন করি তাই হলো রসতত্ত্ব। আমি রস আস্বাদন করা আর সাহিত্যে রস আস্বাদন করা এক জিনিস নয়। সাহিত্যে রস আস্বাদন করা হয় অন্তর আর অন্তরের অনুভূতি দ্বারা। যেমন কোন একটি গল্প, উপন্যাস, ছড়া, নিবন্ধ, প্রবন্ধ পড়ার পর পাঠকের মনে যে আনন্দ, হাসি, আবেগ, অনুভূতি, কল্পনা অনুভূত হয় তাকেই বলা হয় রসতত্ত্ব। যেমন সাহিত্যিকরা বলেছেন মানুষের অন্তরে ৯টি স্থায়ী ভাব রয়েছে। যেমন ১ নম্বরে হচ্ছে রতিভাব, রতিভাব। ২ নম্বর হচ্ছে উৎসাহ ভাব, ৩ নম্বরে হচ্ছে শোক ভাব, ৪ নম্বরে হচ্ছে বিস্ময় ভাব, ৫ নম্বরে হচ্ছে হাস ভাব, ৬ নম্বরে হচ্ছে জুগুপ্সা ভাব, ৭ নম্বরে হচ্ছে ভয় ভাব, ৮ নম্বরে হচ্ছে সমভাব। সাহিত্যিকরা বলেছেন মানুষের বাহ্যিক জগতে চলন্ত গতিতে মানুষের জীবনে নানা ইমোশন বা ভাবের সৃষ্টি হয়। আর মানুষের মনে ৯টি স্থায়ী ভাব থেকে সৃষ্টি হয় ৯টি রস। রতিভাব থেকে সৃষ্টি হয় আদি রস। কেউ বলেছেন সিংহার রস, কেউ বলেছেন মধুর রস। উৎসাহ ভাব থেকে সৃষ্টি হয় বীর রস। যেমন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা আছে বড় বীর হল অন্যতম মুশির। এখানে উৎসাহ ভাব থেকে বীর রসের সৃষ্টি হয়েছে। শোক ভাব থেকে সৃষ্টি হয় করুণ রস। বিস্ময় ভাব থেকে সৃষ্টি হয় অদ্ভুত রস। দুঃখমূলক কোনো কবিতা, গল্প বা উপন্যাস পড়ার পর মানুষের ভিতরে যে রস সৃষ্টি হয় সেটাকে বলা হয় করুণ রস। বিস্ময় ভাব হলো অদ্ভুত কোনো কিছু দেখলে মানুষের ভিতরে যে বিস্ময় অনুভূত হয় সেখান থেকে যে রসের সৃষ্টি হয় তাকে বলা হয় অদ্ভুত রস। এবার হাস ভাব, হাস ভাব থেকে সৃষ্টি হয় হাস্য রস। অনেক আগে একটি বিখ্যাত কবিতা ছিল, সব দাও ডাক্তার মাথা ভরা ডাক্তার খিদে পেলে পানি খায় চিবিয়ে। এটা হলো হাস্যরস। এবার আসে জুগুপ্সা ভাব।
জুগুপ্সা ভাব, জুগুপ্সা ভাব থেকে সৃষ্টি হয় বীভৎস রস। ভয় ভাব থেকে সৃষ্টি হয় ভয়ানক রস। আর সমভাব থেকে সৃষ্টি হয় শান্ত রস। সাহিত্যিকদের ভাষায় এই ৯টি স্থায়ী ভাব থেকে সৃষ্টি হয় মানুষের অন্তরে ৯টি রসে। তাছাড়াও অনেক ভাবের সৃষ্টি হয়। এবার আমরা আসবো অলংকার। অলংকার অলংকার কি জিনিস? অলংকার শব্দের অর্থ হচ্ছে আবরণ। যেসব উপাদান দ্বারা কাব্যের দেহকে সৌন্দর্য মণ্ডিত করা হয় তাকেই বলা হয় অলংকার। যেমন আমরা দেখি নারীর দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য হাতে চুড়ি, কানে 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 কানের দুল, নাকে নাকফুল ব্যবহার করে। ঠিক তেমনি সাহিত্যের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিছু অলংকার ব্যবহার করা হয়। এগুলো অলংকারের কে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শব্দালঙ্কার আর একটা হচ্ছে একটা হলো শব্দালঙ্কার আরেকটি হলো অর্থালঙ্কার। শব্দালঙ্কার কি জিনিস? ধ্বনিকে কেন্দ্র করে যে অলংকার সৃষ্টি হয় তাকে বলা হয় শব্দালঙ্কার। শব্দালঙ্কারের আবার অনেকগুলো ভাগ রয়েছে। যেমন শব্দালঙ্কারকে প্রধানত ৫টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, পুনরুক্ত। শব্দালঙ্কারকে ৫টি ভাগে ভাগ করা হয়। অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি এবং পুনরুক্ত পদাভাস। এবার আমরা দেখব অনুপ্রাস কি জিনিস। অনুপ্রাস হলো যখন একটি বাক্যে একই জাতীয় ধ্বনি বা শব্দ ব্যবহার করে করে করা হয় তখন তাকে বলা হয় অনুপ্রাস। যেমন কাক কালো, কোকিল কালো, কালো কন্যার কেশ। এখানে ক ধ্বনিটি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এখানে ক ধ্বনিটি ৯ বার উচ্চারিত হয়েছে। এখানে ভাষার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এইগুলো এগুলো অনুপ্রাস ব্যবহার করা হয়। যেমন কাক কালো, কোকিল কালো, কালো কন্যার কেশ। এ ধরনের বাক্যকে বলা হয় অনুপ্রাসমূলক বাক্য। এবার আমরা আসি যমক। যমক হলো একটি বাক্যে যখন একই জাতীয় শব্দ ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় যমক। যেমন আনা দরে আনা যায় কত। যেমন আনা দরে আনা যায় কত আনারস। এখানে আনা বলতে বোঝানো হয়েছে ৪ পয়সা আর এখানে আনা বলতে বোঝানো হয়েছে ক্রয় করা। এখানে বোঝানো হয়েছে আনা বলতে বোঝায় ৪ পয়সা আর এই আনা বলতে বোঝানো হয়েছে কেনা। অর্থাৎ আনা দরে আনা যায় কত আনারস। এখানে একই ধ্বনি বা একই জাতীয় শব্দ দুইবার ব্যবহার করে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করা হয়েছে। এবার আমরা আসি শ্লেষ। শ্লেষ হলো একই জাতীয় একটি একটি বাক্যে একটি শব্দ দ্বারা একাধিক অর্থ প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় শ্লেষ। যেমন যেমন অতি বড়, বৃদ্ধপতি, সিদ্ধিতে নিপুণ, সিদ্ধিতে নিপুণ। এই বৃদ্ধপতি বলতে দুইটা অর্থ প্রকাশ করা হয়। যেমন জ্ঞান বৃদ্ধ এবং বয় বৃদ্ধ। এবার আসি বক্রোক্তি। বক্রোক্তির উদাহরণ হলো যে কোনো কথা সোজাসুজি না বলিয়ে যখন ঘুরিয়ে পিছিয়ে বলা হয় তখন তাকে বলা হয় বক্রোক্তি। যেমন যেমন আহ, হাসানের আবার টাকার অভাব। মূলত হাসান অভাবী লোক নয়, কিন্তু এই কথা সোজাভাবে না বলিয়ে এখানে একটু অ্যাঙ্গেল করে বলা হয়েছে। যেমন হাসানের আবার টাকার অভাব। এই দ্বারা উদাহরণ দ্বারা বোঝা গেল যে কোনো কথা সোজাভাবে না বলি যখন একটু ঘুরিয়ে পিছিয়ে বলা হয় তখন তাকে বলা হয় বক্রোক্তি।
এবার আসি আমরা পুনরুক্ত বদাভাস কি জিনিস। পুনরুক্ত বদাভাস হলো যখন একটি বাক্যে একাধিক শব্দ ব্যবহার করে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় পুনরুক্ত বদাভাস। যেমন তনু দেহে রক্তাম্বর, নিবিবন্ধে নিবিবন্ধে বাধা। তনু বলতে তনু আমরা জানি তনু শব্দের অর্থ হচ্ছে দেহ, কিন্তু এখানে তনু বলতে বোঝানো হয়েছে ছিপছিপে। অর্থাৎ একটি বাক্যে যেমন একটি বাক্যের মূল শব্দ ছাড়া অন্য কোনো শব্দ বা অর্থ বোঝানো হয় তখন তাকে বলা হয় পুনরুক্ত বদাভাস। এবার আমরা আলোচনা করব ছন্দ। ছন্দ শব্দের অর্থ হচ্ছে তাল, লয় বা গতি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কথার জড়তা দূর করার জন্যই ছন্দের আবির্ভাব হয়েছে। বা একটা কবিতা কোন ছন্দ তা না পড়লে বোঝা যায় না। ছন্দকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্বরবৃত্ত, একটা হচ্ছে মাত্রাবৃত্ত, আর একটা হচ্ছে অক্ষরবৃত্ত। স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত আর একটা হলো কি অক্ষরবৃত্ত। ছন্দকে তিন ভাগে ভাগ করা হয়, অক্ষরবৃত্তকে আবার 10টি ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে পয়ার, মহাপয়ার, পয়ার, মহাপয়ার, ত্রিপদী, চৌপদী, গৌরীশ। পয়ার, মহাপয়ার, ত্রিপদী, চৌপদী, গৌরীশ, মুক্তক, অমিতাক্ষর, তারপরে হচ্ছে একাবলি। পয়ার, মহাপয়ার, ত্রিপদী, চৌপদী, গৌরীশ, মুক্তক, অমিতাক্ষর, একাবলি, সনেট, গদ্য, ছন্দ। গদ্য, ছন্দ। আমরা দেখলাম অক্ষরবৃত্ত ছন্দকে 10টি ভাগে ভাগ করা হয়। পয়ার, মহাপয়ার, ত্রিপদী, চৌপদী, গৌরীশ, মুক্তক, অমিতাক্ষর, একাবলি, সনেট এবং গদ্য ছন্দ। এই ছন্দে প্রথমে নামকরণ করেছিলেন যিনি, সেই ভদ্রের নাম হচ্ছে প্রভাতচন্দ্র সেন। এবার আমরা দেখব যে একটা কবিতা কোন ছন্দে লিখিত তা মূলত 10টি মাধ্যম দিয়ে 10টি উপায়ে জানা যায়। এক নম্বরে হচ্ছে ধ্বনি, 2 নম্বরে হলো অক্ষর, ধ্বনি 2 নম্বর, 3 নম্বর ধ্বনি অক্ষর, তারপরে মাত্রা, ধ্বনি অক্ষর মাত্রা পর্ব, জ্যোতি, ছেদ, ধ্বনি অক্ষর মাত্রা পর্ব, জ্যোতি, ছেদ, ধ্বনি অক্ষর মাত্রা পর্ব, জ্যোতি, ছেদ। ক্লাস নিচ্ছি। ধ্বনি অক্ষর মাত্রা পর্ব, জ্যোতি, ছেদ, ধ্বনি অক্ষর পর্ব মাত্রা, জ্যোতি, ধ্বনি অক্ষর পর্ব মাত্রা, জ্যোতি, ছেদ, পঙ্কক্তি, স্তবক, ধ্বনি অক্ষর পর্ব মাত্রা, জ্যোতি, ছেদ, পঙ্কক্তি, স্তবক, চরণ। একটি কবিতা কোন ছন্দে রচিত তা মূলত এই 10টি ক্যাটাগরির মাধ্যমে তা নির্ণয় করা সহজ। 1 নম্বর হলো ধ্বনি, 2 নম্বর হচ্ছে অক্ষর, 3 নম্বর পর্ব, 4 নম্বর মাত্রা, 5 নম্বর জ্যোতি, 6 নম্বর ছেদ, 7 নম্বর পঙ্কক্তি, 8 নম্বর স্তবক, 9 নম্বর চরণ, 10 নম্বর গতি।